হাদির মৃত্যুর অফিসিয়াল ঘোষণার পরে সারা বাংলাদেশে একটা তাণ্ডব করা হবে এবং বিভিন্ন জায়গায় একেবারে টার্গেটেড আক্রমণ করা হবে। এই খবরটা কিন্তু গত কয়েকদিন ধরে বেশ চাউর। আপনাদের যারা আমার মতো বা অনেকেরই অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই মেসেজগুলো চালাচালি হচ্ছে এবং সকলেই জানে যে এক ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, একটা মব শোডাউন দেওয়া হবে সারা বাংলাদেশ জুড়ে এবং কিছু স্পেসিফিক জায়গায় ভাঙচুর করাই হবে। মানে জাস্ট মূর্খরা চলে যাবে 32 নম্বর ওই ভাঙ্গাটা ভাঙতে, কিন্তু বাকিদেরকে খুব প্ল্যান অনুযায়ী বিভিন্ন জায়গায় সেট করা হচ্ছে। এই খবর আমরা সকলেই জানি এবং যদি আমরা সকলেই জানি, অবশ্যই বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা এই জিনিসগুলো জানে। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জানে, পুলিশের গোয়েন্দা সংস্থা জানে, সকলেই জানে। এবং ওসমান হাদির মৃত্যু খুব আকস্মিক ঘটনা না। তিনি যেদিন আহত হয়েছেন সেদিন থেকে আমরা সকলেই প্রার্থনা করছিলাম, দোয়া করছিলাম যাতে আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। কিন্তু আমরা সকলেই জানি যে তিনি খুবই একটা স্ট্রাগল করছেন এবং তার পরিস্থিতি থেকে বেঁচে আসার সম্ভাবনা খুবই কম। যদি আল্লাহ দয়া না করেন, তাহলে বিশেষভাবে যদি আল্লাহ তাকে মাফ না করে থাকেন, তাহলে ওই অবস্থা থেকে তিনি ফিরে আসতে পারবেন না। এবং তার পরবর্তীতে যে এই তাণ্ডবটা করা হবে, যেটা গত রাতে থেকে সারা বাংলাদেশে চলছে এবং ঢাকা শহরে চলছে, এটা আমরা সকলেই জানতাম। জানার পরও সরকার এই কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে একটা বড় ষড়যন্ত্রের ভিতর দিয়ে আমরা এই দেশটা যাচ্ছি এবং এই ষড়যন্ত্রের দ্বিতীয় পার্টে ওসমান হাদিকে কেন্দ্র করে, ওসমান হাদির লাশকে কেন্দ্র করে এই গোটা তাণ্ডবটা রটানো হচ্ছে। আপনারা দেখবেন যে একেবারে শুরুতেই প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো। আমি জানি অনেকেই খুব খুশি হয়েছেন। মানে প্রথম আলো এমন একটা উদ্ভট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে যে ওকে পুড়ালে শেখ হাসিনা বিরোধী যারা আছে তারা তো পুড়িয়েছেই, এবং যারা শেখ হাসিনা পন্থী তারাও খুব খুশি হয়েছে যে যা শালা লাল বদর, এখন তুই বুঝগা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই খুশি হওয়া আমাদের উচিত না। যে খুশিটা এর আগে গত বছর 24-এর 5ই আগস্টের আগে এবং পরে অনেকেই হচ্ছিলেন এবং যাদেরকে আমরা বারবার বলছিলাম যে এইটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্র ডানপন্থীদের হাতে এই দেশটা আপনারা তুলে দিচ্ছেন, সেই আমাদের বন্ধুবান্ধব লাল বদররা অনেকেই তখন এই জিনিসটাকে কলার ঝাড়া দিয়ে দিয়েছেন এবং তারা সকলেই বলেছেন বিকল্পকে আমি আপনি সকলেই বিকল্প। এই বিকল্পরা এখন দৌড়ের উপরে আছেন। এই বিকল্পদের মধ্যে যারা কালচারাল লোকজন যারা ছিলেন এই আন্দোলনের মধ্যে, এদের অধিকাংশই দেখবেন আপনি আমেরিকা চলে গেছে, ফ্রান্সে চলে গেছে, কানাডায় আছে কয়েকজন, ওইখানের মধ্যে তারা সুখে শান্তিতে বাস করছে এই দেশ নিয়ে। আর তাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই। একেবারে বড় বড় অনলাইন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বড় বড় অনেক শিল্পী, সাহিত্যিক, নির্মাতারা এইভাবে চলে গিয়েছেন, কারণ ইট ওয়াজ এ টোটাল প্যাকেজ। তখন আপনারা যারা আমাদের কথাগুলো শোনেন নাই, এখন দয়া করে আবার শুনেন। গরিবের কথা বাসি হলে ফলবে। এই মুহূর্তে দেশে যে অবস্থাটা চলছে, এটা হচ্ছে সেকেন্ড ফেজ, এটা হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ে। এটা করাই হয়েছে যাতে বর্তমানের যে ইন্টারিম সরকার আছে তাকে আমরা যতই গালি দিই, একটা ইন্টারিম সরকার আছে তাকে ফেলে দিতে হবে এবং এই ফেলে দিয়ে আর্মি ব্যাক একটা নতুন কাহিনী তৈরি করার জন্য এইখানের মধ্যে বিদেশি ষড়যন্ত্র চলছে এবং বিদেশি ষড়যন্ত্র অবভিয়াসলি এটার সাথে বাংলাদেশ সেনাবাহিনী জড়িত। এই বিষয়ে এখন লুকাছাপা করার কিছু নাই। আপনারা যতবারই দেখবেন এই দেশের মধ্যে বড় বড় দুর্যোগ এসেছে, ক্ষমতা সেনাবাহিনী দখল করার আগে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আপনারা দেখেন এই প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ের সামনে নুরুল কবিরের মতো একজন সর্বজন শ্রদ্ধা সম্পাদককে যেমন লাঞ্ছনা করা হচ্ছে, আশেপাশে সেনাবাহিনী দেখছে, আঙ্গুল চুষছে এবং বগল বাজাচ্ছে। কারণ এই পুরো জিনিসটাই তাদের পরিকল্পনা মতো হচ্ছে, তাদের প্ল্যান মতো হচ্ছে এবং সেই প্ল্যানের সাথে যদি আপনারা জড়িয়ে পড়ি, এই দিকে হোক আর ওই দিকে হোক, এটা একটা দেশের জন্য খুব বিপজ্জনক অবস্থা তৈরি করবে। আমাদেরকে বুঝতে হবে যে ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, তাকে যে বা যারা খুন করে থাকুক না কেন, তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি আমাদের প্রয়োজন আছে। কিন্তু এই খুনিরা কিভাবে এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আছে, তারা দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক, কেন তাদেরকে ধরাছোঁয়া যাচ্ছে না? যেখানে একজন মুখোশ ঢাকা কাজের মেয়ে খুন করেছিল, খুন করার পরে তাকে ওই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ধরে নিয়ে আসা গেল, এদেরকে কেন ধরা হচ্ছে না? এদের পিছনে কিভাবে এজেন্সিগুলোর সমর্থন আছে? কিভাবে একটা মোটরসাইকেল জায়গায় আরেকটা মোটরসাইকেল দেখিয়ে ধুমধাম করে একটা লোককে গ্রেফতার করা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু এখনও তোলার সময় আছে। তবে তার থেকে বড় জিনিসটা হচ্ছে দেশের স্বার্থে, দেশকে যদি বাঁচাতে হয়, আগামী নির্বাচন বানচালের এই যে টোটাল চেষ্টাটা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, নির্বাচনে যেই আসুক, যত খারাপ লোকই আসুক, আপনার যত অপছন্দের লোকই আসুক, যতক্ষণ না একটা নির্বাচিত সরকার এই দেশের মধ্যে আসবে, এই ষড়যন্ত্র খুব মারাত্মক দিকে যাচ্ছে এবং এটাকে আপনারা দেখি না কি হয় এইভাবে যদি ধরে রাখেন, বিপদ থেকে আমরা কেউই বাঁচব না।
আমার অনেক বন্ধু বান্ধব প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলা হয় মহা খুশি, আমাকে ইনবক্সে পাঠিয়েছেন। প্রথম আলো আমাদের একজন বন্ধু আছেন, যেমন ধরুন শিমুনাসের 5ই আগস্টের পরে বলেছিলেন যে এই যে কিবোর্ডের ব্যাকস্পেস না চেপে লিখতে পারি, এই বাক স্বাধীনতার জন্যই লড়াই করেছিলাম। তো আমাকে একজন ইনবক্সে লেগেছে, ভাই আপনাদের শিমুনাসের তখন কিবোর্ডটাই পুড়ে ফেলাছে। এটা আপনাদের কাছেও তো অনেক ধরনের তৃপ্তি বা মজার জায়গাটা লাগছে। আমাকে একজন পাঠিয়েছেন যে জাইমা রহমান, আপনারা জানেন যে ডেইলি স্টারের সাংবাদিক, যিনি এই জুলাই আগস্টের বিপ্লবে 24 সালে একটা বিশাল ভূমিকা রেখেছেন, একদম যাকে আমরা বলি জাদ্রেল ভূমিকা রেখেছেন, এবং পরবর্তীতে এই যে জুলাই চেতনা, আগস্টের চেতনা বিক্রি বাট্টা করে যারা পরবর্তী 1 বছর খাচ্ছেন ভাঙ্গায়, উনি বিভিন্ন সেমিনারে সমাবেশে গিয়ে ওইটা ভাঙ্গায় খান, সেটা তার ব্যাপার। কিন্তু উনি যখন শ্বাস নিতে পারছেন না, ফেসবুকে লিখেছেন যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মহা খুশি হয়ে লোকজন আমাকে ইনবক্সে স্ক্রিন দিচ্ছে, ভাই এই যে আপনাদের জাইমা রহমান সাংবাদিক ধরা গাইছে, এখন কেমন লাগে, তার জুলাই বিপ্লব কেমন লাগে। এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক হাসি ঠাট্টা করতে পারবো, আপনি পারবেন, আমি পারবো, আর অনেকেই হয়তো করতে পারবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে একই জিনিসের পুনরাবৃত্তিটা ঘটছে। ঠিক যেভাবে জুলাই আগস্টের ঘটনার সময় উগ্র ডানপন্থীদের উত্থানের বিষয়ে আমরা যখন সতর্ক করেছি, তখন আমাদের এইসব বন্ধুবান্ধব যারা আজকে ভুক্তভোগী, তারা সকলে যেভাবে হেসেছেন, এখন তাদের বিপর্যয়ে আপনারা যারা হাসছেন, আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, পরবর্তী হামলাটা আপনাদের উপরে হবে। আপনাদের মনে আছে আমাদের প্রিয় সম্পাদক মতি ভাই কি খুশি হয়ে হাততালি দিয়ে দিয়ে নাহিদের সাথে হ্যান্ডশেক করছেন এবং আনন্দ করছেন যে দেখ অবশেষে আমরা কি করেছি, এবং তখনই ওনারা জানতেন না, তারা বুঝেন নাই যে পরবর্তী হামলার শিকার তারা হবেন। আজকে আপনারা যারা হাসছেন, আজকে আপনারা যারা নিশ্চুপ আছেন, আজকে আপনারা যারা ভাবছেন যে ঠিক আছে লালবদরে মারামারি হচ্ছে, পরবর্তী বিপদটা আসলে আপনাদের উপরে আসবে। দেশ এখন বিপন্ন এবং আমরা সকলেই বিপন্ন, এবং কিছু উগ্র লোকজন বিভিন্ন দল মত গোষ্ঠীর একসাথে হয়ে যে কাজগুলো করছে, এটা আসলে একেবারে বিদেশি সংস্থাগুলোর পরিকল্পনা মতো হচ্ছে। বিদেশি সংস্থাগুলোর মানচিত্র এঁকে দেওয়া পথ, সেই পথের মধ্যে হচ্ছে, একইভাবে হচ্ছে। আপনারা দেখবেন, আমি দেখলাম যে এনসিপির এক নেত্রী যেমন উদিচিকে টার্গেট করে 3 দিন ধরে স্মির ক্যাম্পেইন করছেন, এবং তখনই আমি বুঝেছি যে উদিচি এবং ছায়ানট দুটোর নাম যখন উনি বলেছেন যে এই দুটোর উপরে হামলা করবে, মানে তখন পর্যন্ত তো সকলেই মোটামুটি যারা একটু সচেতন ঢাকায় তারা জানতেন যে একটা হামলার প্রস্তুতি হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এই প্রস্তুতির মধ্যে তখন ছায়ানট ঢুকে যাবে এবং উদিচি ঢুকে যাবে। এনসিপির ওই নেত্রীর বক্তৃতা, মানে উনি যখন এটা ক্যাম্পেইন শুরু করেছেন তখন কিন্তু ইনবক্সে চালাচালি হয়েছে, এবং আমাদের যারা সাংস্কৃতিক মনা বন্ধুবান্ধব আছেন যোগসূত্রে, তারা প্রত্যেকে সতর্ক করেছেন যে হ্যাঁ এটা হবে, এবং এটার পিছনে হয়তো উদিচির আর্টিস্টরা এবং ছায়ানট এই প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা হতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই পুরো পরিকল্পনাটা এমনভাবে করা হচ্ছে যে দেশটা যাতে খুব বেশি অশান্ত হয়ে পড়ে, অস্থির হয়ে যায়, এবং এমন একটা পর্যায়ে তৈরি হয় যখন এই সরকারকে সকলে মিলে আমরা টেনে হিঁচড়ে নামাতে বাধ্য হব, এবং তখন গিয়ে ওই আগের মতো ওয়াকার আরেকটা ব্লাফ মারবে, আগের বার মেরেছিল যে দেশের সকল নিরাপত্তার দায়িত্ব আমার, আপনারা টেনশন ফ্রি থাকেন, একই কথা বলে আরেকটা নতুন সরকার এখানের মধ্যে দিবে, এবং ওই সরকার এই সরকারের চেয়ে খারাপ হবে। যায় দিন ভালো 80 দিন খারাপের মতো, যেরকম আগের সরকারের তুলনায় এখনকার সরকারের পরে লোকজন বলছে যে আগেই ভালো ছিলাম। বিশ্বাস করেন, এই অথর্ব, অযোগ্য, অদক্ষ, শট ডক্টর ইউনূস এবং তার লোকজনের যে সরকার আছে, পরবর্তীতে যে সরকারটা আনার এখন চেষ্টার জন্য এই দেশটার মধ্যে অশান্তি তৈরি করা হচ্ছে, তারা এর চেয়ে খারাপ হবে, এর চেয়ে নির্মম হবে, এর চেয়ে বেশি পিশাচ হবে। সুতরাং আমি সকল পক্ষকে অনুরোধ করব, একটু ঠান্ডা মাথায় ভাবুন, ধৈর্য ধরে ভাবুন। কিছু লোক উস্কানি দিচ্ছে, পরিকল্পিতভাবে কিছু লোককে টাকা পয়সা দিয়ে পাঠানো, 100, 200, 150 লোক গিয়ে এখানে মব তৈরি করবে, এবং বাকিরা হুজুগে মাতাল হয়ে, এটা ডোমিনো এফেক্ট তাই হয়, কিছু লোক করলে বাকিরা মনে করে এটা করাই যেতে পারে। এই ডোমিনো এফেক্টে আগামী কয়েকদিন এই দেশের অবস্থা খুব খারাপ হবে, এবং আমার সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে যদি হাদির মৃত্যুর মাধ্যমে এটা তারা অ্যাচিভ করতে না পারে, তাহলে তারা হয়তো আরও অনেকগুলো হত্যাকাণ্ড আগামীতে ঘটাবে। যারা জুলাই আগস্টের সাথে জড়িত ছিলেন এবং ছিলেন না, যারা বিভিন্ন সুশীল সমাজের লোকজন, যাদের ভ্যালু আছে, যাদের মৃত্যু মানুষকে ভাবাবে, কাঁদাবে, রাস্তায় নামাবে, তাদের প্রত্যেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, কারণ আমার আপনার প্রত্যেকের জীবনের ঝুঁকির মুখে। আমরা সকলেই বিপজ্জনক অবস্থা আছে, এবং আমাদেরকে হত্যার মাধ্যমে, কারো না কারো হত্যার মাধ্যমে বা বড় কোনো অঘটন ঘটানোর মাধ্যমে এই দেশকে আরও বেশি অশান্ত করার জন্য আন্তর্জাতিক প্লেয়াররা এই মুহূর্তে মাঠে আছে। এটা আমাদেরকে মানতে হবে, এবং আপনারা আসলে যতই ডক্টর ইউনূসের গালি দেন, এটা দেন, ওইটা দেন, দে আর পার্ট অফ দিস গেম। তারা ইচ্ছা করে, আপনি কোনোভাবে দেখেন সেনাবাহিনী পিঠ চুলকাচ্ছে ভাই, একটা
পত্রিকা অফিসে আগুনে পুড়ে সাংবাদিকরা যে কোনো সময় মারা যেতে পারে। আপনি দেখছেন এখানের মধ্যে গা জ্বলাচ্ছে, পিঠ চুলকাচ্ছে। মানে কারণ বাজারের সাধারণ যে দারোয়ানরা রাতের বেলা বাঁশি মেরে ট্রাফিক কন্ট্রোল করে, ওইখানকার আড়তের এদেরকে দায়িত্ব দিলে হয়তো এর চেয়ে ভালো মব কন্ট্রোল করতে পারতো। এর মানে হচ্ছে মব কন্ট্রোলের কোনো চেষ্টা নেই, মব ডিজাইন করে এজেন্সিগুলো মাঠে নামিয়েছে। এবং এই জায়গায় আমাদের সকলের অনেক 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 বেশি সতর্ক হতে হবে। কারণ যে কেউ উস্কে দিবে, আমিও উস্কে দিতে পারি, আমিও বিদেশে বসে আছি, আমার কিছু আসে যায় না। এরকম আরও অসংখ্য লোকজন আছে যাদের আসলে কোনো কিছু আসে যায় না, তারা এজেন্সিকে সার্ভ করবে, তারা বিদেশি শক্তিগুলোকে সার্ভ করবে এবং দেশকে ক্রমাগত অশান্ত করে রাখবে। এবং এতে তাদের দুইটা লাভ, একটা হচ্ছে একটা প্রভাব প্রতিপত্তি হচ্ছে, প্রচুর টাকা পয়সা হচ্ছে। আমি বাণিজ্যের কথা বলছি না, এর বাইরেও প্রচুর টাকা পয়সা হচ্ছে। কিন্তু ইভেনচুয়ালি এই দেশ ভয়ানক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই বিপদ থেকে রক্ষা হতে হলে সকল পক্ষকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। প্রিয় দর্শক, আজকে আমরা কোনো রসিকতা করব না, আজকে রসিকতার সময় নয়। আজকে আমরা সিরিয়াস কথার মধ্যে থাকবো এবং এটাই হচ্ছে সেই সিরিয়াস কথা। দল বাদ দেন, গোষ্ঠী বাদ দেন, গ্রুপ বাদ দেন, কে কোন দিকে আছে বাদ দেন, দেশের কথা ভাবুন। এই মুহূর্তে যদি দেশ রক্ষা হয়, আগামীতে আমরা মিলে আবার ঝগড়া বিবাদ মারামারি দেশ নিয়ে কামড়াকামড়ি সবই করতে পারবো। কিন্তু দেশ যদি না থাকে, দেশের টোটাল শাসন ব্যবস্থা যদি না থাকে, রাষ্ট্র যদি উল্টো পাল্টো হয়ে যায়, আজকে হয়তো মতি ভাই উপরে বিপদ আসছে বলে আপনি হাসতেছি, খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বলছেন, কিন্তু মনে রাখতে হবে এর বাইরে কালকে মতি রহমানের জায়গায় অন্য কোনো মতি আক্রান্ত হতে পারেন এবং তখন কাদার জন্য কোনো লোক অবশিষ্ট থাকবে না। কি পেয়েছেন বলতে পারবেন? কি পেয়েছেন? কি লাভ হলো? কি লাভ হলো? ডেইলি স্টারকে এর আগেও ডেইলি স্টারের সামনে মোরগ পোলাও, তারপরে কোরমা পোলাও, কি কি জানি বিরিয়ানি টিরিয়ানি পাকিয়ে কি লাভ হলো? আপনারা অতিরিক্ত করতেছেন। আমি দুটো গালি দিলে এখন আপনারা আমার ভক্ত হয়ে যাবেন। আমি গালিবাজদের ভক্ত হতে চাই না। ব্যক্তিগতভাবে আমি খুবই খুবই ক্ষুব্ধ, খুবই অসহায়। আমরা হাদিকে হারিয়েছি, আমরা ওসমান হাদিকে হারিয়েছি। বিশ্বাস করুন, ওসমান হাদিকে হারিয়েছি। এই ছেলেটি আর যাই হোক চেয়েছিল এই দেশটিকে, মানে প্রত্যেকটা দল যাতে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসে, রিকনসিলিয়েশনের মাধ্যমে একটা ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হয়। বাংলাদেশ যাতে এই পার্শ্ববর্তী দেশের কোনো ধরনের মাতব্বরি আমাদের দেশে না খাটে, সেজন্য সে সবাইকে মিলে ঐক্যবদ্ধ একটা শক্তিতে রূপান্তর করতে চাইছে। কিন্তু আপনারা কি করতেছেন? হ্যাঁ, ভাঙলেন চুরলেন। আপনারা জানেন প্রথম আলো, ডেইলি স্টার এগুলো কোনো ম্যাটার না। আপনারা ভাঙলেন এবং আগুন লাগালেন। এই তথ্যটা অনেক বড়, এটা চতুর্দিকে ছড়াবে যে এই বাংলাদেশে যারা পরিবর্তনের পক্ষে 24 যারা ঘটিয়েছে, এরা অনেক বেশি উগ্র, অনেক বেশি অসচেতন, অনেক বেশি মানে কি বলবো, এরা গণমাধ্যম বিমুখ গোষ্ঠী। দেখেন আমরা যারা গ্রামাঞ্চলে বসবাস করি, আমাদের কাছে মনে হয় সবকিছু ইজি। আমরা মনে হয় আমাদের মতো, আমরা চাইলেই বুঝি আমাদের মতো একটা দেশকে পরিচালনা করতে পারবো। নট সো ইজি, নট দ্যাট মাচ ইজি। ইট ইজ নট দ্যাট মাচ ইজি। প্লিজ কাম অন, বোঝার চেষ্টা করুন। এখানে আন্তর্জাতিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া একটা দেশ পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। ওই যে কিছু কিছু উপদেষ্টা আছে না, আগে বলতো এটা করে ফেলবো, ওটা করে বলবো, আমি যদি এরকম ক্ষমতা পেতাম, এক রাতেই আমি বহুত কিছু উল্টে ফেলতে পারতাম। কি উল্টাতে পারতেছে? এটা উল্টাতে পারতেছে। এরা বোঝে কত ধানে কত চাল। এই সরকার, বর্তমান সরকারের যতগুলি উপদেষ্টা আছে না, এগুলি একটাও আমার এটাও না। আমি বারবার বলেছি এদেরকে তাড়াতাড়ি করে তাড়িয়ে নতুন কিছু একটা করার চেষ্টা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্লিজ, আপনি পারবেন। আপনি ছাড়া এই বাংলাদেশকে কোনোভাবে আমি বিশ্বাস করি না। আপনার উপরে আমার অনেক ভরসা আছে এখনো পর্যন্ত। প্লিজ ডু সামথিং। কিন্তু আপনি যেসব এই পাগল ছাগল নিয়ে আপনি
ক্যাবিনেট করেছেন, এই পাগল ছাগল দিয়ে হবে না। আপনি স্বরাষ্ট্র মন্ত্রীকে পাল্টান, আপনি আইজিপি পাল্টান, আপনি আইজিপির উপরে যে খোদা বক্স, আল্লাহ বক্স টক্স কি আছে, বাক্সগুলো সব সরান। এই বাক্স দিয়ে আপনি চলতে পারবেন না। প্লিজ শক্তভাবে দেশকে পরিচালনা করুন। যে মবের কথা বলা হচ্ছে, মব হওয়ার কথা নয়। আমাদেরকে যারা মব করতে গেছে এরা সবাই নাদান, এরা সবাই পাগল, এরা সবাই মানে কি বলবো, এরা সবাই বাংলাদেশের ভক্ত। এরা চাচ্ছে বাংলাদেশটাকে যেন ফ্যাসিস্টের আমল থেকে একটা ভালো রাষ্ট্রে পরিণত হয়। এদের কোনো দোষ নেই, এদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা যারা দায়িত্বে আছেন যে এদেরকে একটা সঠিক পথে নেয়ার জন্য যারা দায়িত্বে আছেন তারা তো নিতে পারছেন না, এরা বারবার বিভ্রান্ত হবে। এটাই স্বাভাবিক, কারণ আপনারা তাদের যে মনোপুত দেশ তারা চাচ্ছে, যে রাস্তায় তারা যেতে যাচ্ছে সেখানে আপনারা তাদেরকে নিতে পারছেন না। তাদেরকে নেওয়ার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনারা বারবার ব্যর্থ হচ্ছেন। বুড়া কতগুলিকে নিয়ে আপনি ক্যাবিনেট করেছেন, আপনি বুড়ো মানুষ, কিন্তু আপনার যে মেধা আছে এখনো পর্যন্ত আপনাকে স্যালিউট করি আমরা। আপনার বয়স হিসেবে আমরা আপনাকে বিবেচনা করি না। আমরা মনে করি যে আপনি এখনো যা বোঝেন আমাদের দেশের 90% মানুষ তাও বোঝে না। এই আশ্বাস, আস্থা, এই বিশ্বাস আপনার প্রতি আছে আমাদের। কিন্তু আপনি বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বারবার আমাদেরকে আমাদের আবেগ নিয়ে খেলা করছেন। এতগুলো ঘটনা ঘটলো, অথচ হাদির মৃত্যুর পর হাদির অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ঠিক আছে, আমরা ভেবেছিলাম হাদির এটা হয়তো ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, হাদি আবার ফিরে আসবে। হাদির এত বড় ঘটনা, ওসমান হাদি আপনাকে নিয়ে যা যা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি চিন্তা করতে পারেন, আপনি একটু গিয়ে দেখুন, শুনুন ও আপনাকে নিয়ে কিভাবে গর্ব করেছে। এই ছেলেটিকে মেরে ফেলা হয়েছে, সে ভারতের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে মেরে ফেলা হয়েছে, কারণ সে চায় না কোনোভাবেই ফ্যাসিজমের আবার এই দেশে আসুক এবং ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ বিস্তার করুক। সে কখনো চায়নি, আমাদের মতো করে চেয়েছে। তার মানে কি আমরা যারা চাইবো তারা এই দেশে নিরাপদ থাকতে পারবো না? এভাবে হাদির মতো আমাদের কি ভাগ্যবরণ করতে হবে? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এইসব বিষয়কে আপনাকে গুরুত্ব দিয়ে এইসব বিষয়কে ডিল করতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে কোন পথে আছে, আমরা কতটুকু নিরাপদ, আমাদের দেশ কতটুকু নিরাপদ, আমাদের সার্বভৌমত্ব কতটুকু নিরাপদ। ডক্টর মোহাম্মদ ইউনূস, হাদির যে ঘটনা হয়েছে এই দায় নিয়ে এই পর্যন্ত একজন কোনোভাবে তাদের দায়িত্ব থেকে সরেছে? স্বরাষ্ট্র উপদেষ্টা যার দায়িত্ব ছিল হাদিকে নিরাপত্তা দেওয়ার, সেই পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছে? সে কি বলেছে যে ঠিক আছে এই পরিবর্তিত বাংলাদেশে শেখ হাসিনাকে আমরা মানে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পর যে বাংলাদেশটাকে নিয়ে আমরা গর্ব করার কথা, সে বাংলাদেশে আপনার ক্যাবিনেটে যতজন আছে এত ব্যর্থতার পর কোনো ধরনের কোনো স্তরের কোনো কর্মকর্তা কি লজ্জা অনুভব করে বলেছে যে আমি লজ্জিত, আমি এই দায়িত্ব ছেড়ে দিয়ে আমি অন্য কাউকে দায়িত্ব দিতে বলছি? বলেছে? এই বাচ্চারা ডটের বাচ্চারা ক্ষমতা লোভী। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে চতুর্দিকে ঘিরে রাখা হয়েছে, আপনাকে বাস্তবতা নিয়ে দেখানো হচ্ছে না। আসলে কয়েকজন আছে বিদেশ থেকে এসে আপনার উপরে, আপনার ঘাড়ের উপরে গেড়ে বসেছে, এরা সবাই আপনাকে বিভ্রান্ত করছে। প্লিজ দেশের ক্ষমতা পরিচালনার ক্ষমতাকে রশি দিয়ে টেনে ধরুন। আপনার পক্ষে সারা বাংলাদেশের মানুষ এখনো আছে। আপনি ডাক দিন কালকে, কিচ্ছু লাগবে না, আপনি ডাক দিন কালকে কমপক্ষে 10 কোটি মানুষ আপনার ঢাকাতে এসে উপস্থিত হবে। আমরা চাই আপনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক। আমরা চাই ভারত মানে প্রভাব মুক্ত বাংলাদেশ হোক, সেটা আপনি পারবেন। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে কি ধরনের সরকার আসে আমরা জানি না। সেই রাজনৈতিক সরকার কতটুকু আমাদের প্রত্যাশাকে বাস্তবায়ন করতে পারবে আমরা জানি না। আমরা হাদিকে হারিয়েছি, আমরা এই জাতি অনেক অসহায়। এবং আমি বলবো প্রিয় বাংলাদেশি যারা হাদি ভক্ত, বাংলাদেশের পক্ষের মানুষ আছেন, প্লিজ ভুল করেন না, আপনারা কারো প্ররোচনায় পড়েন না। আপনারা এই দেশটাকে বাঁচানোর জন্য আপনারা হাদির যে হত্যাকারী রয়েছে তাদের বিচার যাতে হয় সেজন্য আপনারা ঐক্যবদ্ধভাবে আসুন। এই সরকারকে
চাপ দেই যে তোমাদেরকে আমরা বসিয়েছি, তোমরা যেইভাবে যে কারণে যে উদ্দেশ্যে বসেছো তোমাদের সেই উদ্দেশ্য আমরা দেখছি না, বাস্তবায়ন হচ্ছে না, তোমরা সরে যাও, তোমরা নতুন করে তোমাদেরকে আমরা বসাতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো আমরা রাখতে পারি, বাকিদেরকে বাদ দিয়ে একটা নতুন সরকার গঠনের জন্য চাপ দিন। সামনের নির্বাচনকে যে করেই হোক একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন আমরা আদায় করতে চাই, এটির ব্যাপারে সবাই সোচ্চার হন। কোনোভাবে নির্বাচন বানচাল করার কোনো সুযোগ নেই, বহুভাবে চেষ্টা করা হচ্ছে। বুঝতে হবে প্রথম আলোর অফিস আর ডেইলি স্টার অফিস পুড়িয়ে কিছু লাভ হয়নি, বরং আন্তর্জাতিকভাবে আমাদের অনেক খারাপ একটা অবস্থা গেছে। দেখুন এই দেশে একটা জিনিস কি, আমি যদি কালকে বলি আমার তো 100 জন 100 জন, যে আমি কথা বললে লক্ষ মানুষ আপনারা দেখেন, অন্তত গতকালকে দিয়ে কম লোক 3 মিলিয়ন মানুষ, 30 লক্ষ মানুষ দেখেছে আমার ভিডিওগুলি। আমি এখানে কি 100 জন মানুষের আমার বক্তব্য পাবো না? 100 জন, এই 100 জনকে যদি বলি যে তোমরা এই রেল লাইনের মধ্যে আগুন দাও, দিবে না? আমি কি সেটা করব? কখনোই করব না। আর রেল লাইন তো আমার দেশের, আমার রাষ্ট্রের, আমার সম্পদ, আমার পকেটের টাকার সম্পদ, আমি কখনোই করব না। কারণ আমি এই আগুনের মাধ্যমে আমি অন্য কোনো একটা নতুন করে কোনো একটা সংকটকে তৈরি করার জন্য আমি কখনোই প্রস্তুত নেই। আমি আমার দেশকে ভালোবাসি, আমার সম্পদকে ভালোবাসি। যারা অপরাধী তারা তো নাই দেশে, তাদেরকে কিভাবে বিচারের সম্মুখীন করা যায়, কিভাবে আমার দেশের সম্পদকে বাঁচিয়ে শত্রুকে মোকাবেলা করে কিভাবে মানে কৌশলের সাথে আমার শত্রুকে আমি বিনাশ করতে পারি, সেটা আমি দেখব। আমি কেন রে ভাই, কেন আমার সম্পদ, দেশের সম্পদ, জাতীয় সম্পদকে বিনাশ করে আমি একটা প্রতিবাদ করার চেষ্টা করব? কেন? এখন তো আমার সরকার আছে, ওয়াই? এমনকি শেখ হাসিনা আছে যে আমি রেড লাইন উপরে বলতে বলবো, মুখ করতে বলতে মুখ করবো, ওয়াই? এগুলো যখন বলবো তার মানে আমার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। প্লিজ যারা এগুলি করছেন একটু থামুন, একটু থামুন। নেগেটিভিটি অনেক ভালো লাগে, পজিটিভিটি একটু কষ্ট হয় শুনতে, বাস্তবায়ন করতে কষ্ট হয়। এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম এটাই। প্লিজ একটু থামুন দয়া করে। আমি অন্তত পক্ষে এই পর্যন্ত আপনাদের জন্য সব সময় ভালো কাজ করেছি। আঙুল দিয়ে দেখিয়ে দিবেন যে সাইফুর সাগর খারাপ করেছে দেশের জন্য, দেখিয়ে দিলে এরপর থেকে বন্ধ করে দেব কথাবার্তা। প্লিজ, থ্যাংক ইউ।